হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম অত্যন্ত ভালো হয়েছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই আপ্লুত হয়েছি তোমরা যখন বললে যে এক্সাম ভালো হয়েছে। তো আশা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত এক্সাম শেষ হয়ে গেছে। তো সেই জন্য এবার সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা যেহেতু আমাদেরকে শুরু করতে হবে, সেজন্য আমি একটা ক্লাস নিয়ে চলে এলাম। সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা আমরা শুরু করে দেবো আজকের ক্লাস থেকে। তো আজকে শুরু করব একটা গল্প পড়ার মধ্য দিয়ে। গল্পটি হলো কি না, জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ছোট গল্প, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, যেটা কিন্তু গত সিলেবাসে ছিল, সেটাকে এবারেও রাখা হয়েছে। তার মানে এই গল্পটার মধ্যে নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে, ইন্টারেস্টিং একটা গল্প। তো চলো, তোমাদের বইয়েতে যদিও ও হেনরি সম্পর্কে কিছু দেয়নি, আগের বইয়েতে ছিল, তো আমি অল্প বিস্তর তোমাদেরকে ও হেনরি সম্পর্কে জানিয়ে রাখতে চাইছি। এই ও হেনরির পুরো নাম বা অ্যাকচুয়াল নাম হলো উইলিয়াম সিডনি পটার, এবং তিনি ছিলেন আমেরিকার বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশনস ইনক্লুড, তার যে সমস্ত বিখ্যাত ছোট গল্পের সংকলন রয়েছে তার মধ্যে কয়েকটি হলো ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য ট্রিমড ল্যাম অ্যান্ড দ্য জেন্টল গ্র্যাপ্টার। দ্য স্টোরি ইজ মার্কড বাই হিউমার অ্যান্ড সেন্টিমেন্টালিটি। আমরা যে গল্পটা পড়ছি বা পড়তে চলেছি সেটার মধ্যে আমরা কি কি পাবো? হিউমার পাবো, অর্থাৎ হাস্যরস পাবো, অ্যান্ড সেন্টিমেন্টালিটি বা ভাবপ্রবণতা, সংবেদনশীলতা, এই সমস্ত ব্যাপারগুলো দ্বারা এই গল্পটা লেখা হয়েছে। The surprise at the end is a typifying characteristic of O. Henry's short stories. এবং গল্পের শেষে গিয়ে একটা সারপ্রাইজ বা একটা কি বলবো বিস্ময়, একটা চমকে দেওয়ার মতো ব্যাপার, এটা কিন্তু হলো ও হেনরির ছোট গল্পের একটা অত্যন্ত দৃষ্টান্ত স্বরূপ একটা বৈশিষ্ট্য। মানে আমরা একরকম হয়তো প্রথম থেকে পড়তে শুরু করবো, একরকম ভাবে যাবে গল্পটা, শেষে গিয়ে আমরা একটা সারপ্রাইজ এন্ডিং পাবো। নেক্সট বলেছে যে দি শর্ট স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রোডস অফ ডেস্টিনি। এই ছোট গল্পটি নেওয়া হয়েছে তার একটা ছোট গল্পের সংকলন থেকে, যার নাম হলো রোডস অফ ডেস্টিনি। ঠিক আছে, তো এতটাই আমরা জানলাম ও হেনরি সম্পর্কে এবং আমাদের এই গল্প সম্পর্কে। এবার কিন্তু আমরা পুরোপুরি টেক্সটের মধ্যে পৌঁছে চলে যাব এবং টেক্সটে লাইন বাই লাইন পড়তে শুরু করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা শুনতে থাকো, তাহলেই তোমাদের কিন্তু বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। তো কি বলেছে দেখো। A guard came to the prison Susov where Jimmy Valentine was assiduously stitching uppers. A guard came to the prison Susov. একজন গার্ড বা প্রহরী এসেছিলেন জেলখানার জুতোর দোকানে। জেলখানাতে যে জুতোর দোকান থাকে, যেখানে ওই কয়েদিদেরকে দিয়ে জুতো রিপেয়ার করানো হয়, সেই জেলখানার সুশপেতে একজন প্রহরী এলেন। হয়ার, যেখানেতে, অর্থাৎ ওই জেলখানার জুতোর দোকানটিতে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপওয়ার্ডস। অ্যাসিডুয়াসলি কথাটার মানে হচ্ছে কি না, উইথ গ্রেট কেয়ার, অ্যাটেনশন অ্যান্ড এফোর্ট, মানে অত্যন্ত মনোযোগ সহকারে এবং অত্যন্ত কষ্টের সঙ্গে কি করছিলেন না, স্টিচিং আপওয়ার্ডস, অর্থাৎ এখানে জুতোর যে ওপরের অংশটা হয় সেগুলোকে সেলাই করছিলেন। আপার্স মানে হচ্ছে মানে আপার পার্ট অফ দ্য শুজ, জুতোর ওপরের অংশ সেলাই করছিলেন অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত পরিশ্রমের সঙ্গে। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং ওই প্রহরী এই জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে নিয়ে গেলেন সামনের অফিসে। এখানে একটা ওয়ার্ড পেলাম, এসকর্টেড। এসকর্টেড মানে হচ্ছে কাউকে পাহারা দিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া, মানে তার সে যেন সেফলি সেই জায়গাটায় পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করা। যে কাজটা এখানে করলেন কে না, গার্ড এসে জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে গেলেন। দেয়ার, সেখানেতে, অর্থাৎ ওই ফ্রন্ট অফিসে, দ্য ওয়ার্ডেন মানে হচ্ছে কারাধ্যক্ষ, হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, জিমির হাতে ধরিয়ে দিলেন তার পার্ডন অর্থাৎ তার ক্ষমাপত্রটা, which had been signed that morning by the governor, যে ক্ষমাপত্রে ওই দিন সকালেই গভর্নর স্বাক্ষর করেছিলেন। তাহলে এটা মনে রাখতে হবে যে জিমির ক্ষমাপত্রে স্বাক্ষর করেছিলেন কে না, গভর্নর। জিমি took it in a tired kind of way, জিমি এটাকে একটা ক্লান্ত ভাবে নিল।
ওই পার্ডন লেটারটা জিমি নিল ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। এটাও মনে রাখবে যে হাউ ডিড জিমি রিসিভ দ্য পার্ডন ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, অর্থাৎ ক্লান্ত ভঙ্গিতে। ঠিক আছে, কেন? কারণ সে এরকম পার্ডন লেটার আগেও বহুবার পেয়েছে, সেই জন্য এটা তার কাছে একটা খুব এক্সাইটিং কিছু ব্যাপার নয়, সেই জন্য টায়ার্ড ওয়েতে নিল। He had served nearly 10 months of a 4 years sentence. সে তার 4 বছরের যে কারাদণ্ড হয়েছিল তার মধ্যে থেকে ওই মোটামুটি 10 মাস মতো জেল খেটেছে। অর্থাৎ তার অ্যাকচুয়ালি 4 বছরের একটা সাজা হয়েছিল, কিন্তু তার মধ্য থেকে সে মোটামুটি 10 মাস মতো সাজা খেটেছে বা জেল খেটেছে। He had expected to stay only about 3 months. সে আশা করেছিল যে তাকে মাত্র 3 মাস মতো ওই জেলের মধ্যে থাকতে হবে, অ্যাট দ্য লংগেস্ট, মানে খুব বেশি হলে, খুব বড় জোর তাকে ওই 3 মাস মতো জেলে থাকতে হবে। কিন্তু সেটা হয়ে গেছে কত না 10 মাস। কেন সে মাত্র 3 মাস ভেবেছিল জেল খাটতে হবে, তাকে 4 বছরের সাজা হয়েছিল যেখানে তার কারণটা বলছে, when a man with as many friends on the outside as Jimmy Valentine had, যখন জিমি ভ্যালেন্টাইনের মতো একজন ব্যক্তির যার জেলের বাইরে এত সব বন্ধুরা থাকে, is received in the stir, যখন তাকে জেলে পোড়া হয়, it is hardly worthwhile to cut his hair, তখন তার কেশাগ্র স্পর্শ করাটাও সম্ভব হয় না। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এখান থেকে আমরা কিন্তু জিমির একটা ক্যারেক্টারিস্টিক্স পাবো, যে জিমির বাইরে অনেক বন্ধু রয়েছে এবং সেই বন্ধুরা কিন্তু জাতা বন্ধু নয়, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু, যারা কি করে না, জিমির জেলে গেলে জিমির জেল থেকে যে বেলটা সেটা খুব শীঘ্রই করার ব্যবস্থা করে, জামিনটার ব্যবস্থা করে যারা। তাই বলছে যে জিমির মতো লোকেরা যখন জেলের মধ্যে তাদেরকে পোড়া হয়, এখানে একটা ওয়ার্ড ছিল দেখো, স্টায়ারটা হচ্ছে কিন্তু আমেরিকান একটা স্ল্যাং ফর প্রিজন। ঠিক আছে, জেল বা কারাগারের একটা মানে সমার্থক শব্দ বলতে পারি, এটা আমেরিকান ইংলিশে ইউজ করা হয় স্টায়ার। তাহলে যখন তাকে জেলে পোড়া হয় তখন তার কেশাগ্রও কিন্তু সরকার স্পর্শ করতে পারে না। বোঝা গেছে? নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তাহলে ভ্যালেন্টাইন, তুমি তো কাল সকালে বাইরে বেরিয়ে যাচ্ছ। বললেন এই কথাটাকে তা ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ। ব্রেশ আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োরসেলফ। ব্রেশ আপটা হচ্ছে কাউকে এনকারেজ করার জন্য বলা হয়, মানে তুমি একটু মনে সাহস যোগাও, তুমি আরো একটু বেশি কারেজিয়াস হও। অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োরসেলফ, এবং নিজেকে একজন মানুষের মতো মানুষ করে তোলো, মানুষ হয়ে ওঠো একজন। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট। মনের দিক থেকে বলতে গেলে তুমি খুব একটা কিন্তু খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট। তুমি সিন্ধুক ভাঙা বন্ধ করো এবং সোজা পথে জীবনযাপন করো, বা মানে সোজাভাবে জীবন কাটাও, সহজ সরল ভাবে জীবন কাটাও। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম এখানে, যে জিমি কিন্তু ইজ এ সেফ ক্র্যাকার্স, সিন্ধুক ভাঙে, সে একজন শিথিল চোর। এই কথাটা যখন ওয়ার্ডেন তাকে বলল, তখন জিমি কি রকম রিয়াকশন দিচ্ছে? মি সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি প্রচন্ড রকমের বিস্ময় হয়ে ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করলো, আমাকে বলছেন আমি? ওয়াই, কেন? আই নেভার ক্র্যাকড আ সেপ ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনো সিন্ধুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন তখন হেসে বললেন, আরে না না, সত্যি তো, তুমি আবার কবে সিন্ধুক ভাঙলে? মানে ওয়ার্ডেনও বুঝতে পারছে যে জিমি এখানে কিছুটা হলেও ন্যাকামো করছে। অফকোর্স নট, নিশ্চয়ই নয়, তুমি নিশ্চয়ই কখনো তোমার জীবনে সিন্ধুক ভাঙনি। লেটস সি নাও, তাহলে চলো এটা দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে স্প্রিংফিল্ডে ঘটে যাওয়া ওই ঘটনার জন্য কেন তোমাকেই জেলে ভরা হলো? তুমি যদি জীবনে কখনো না সিন্ধুকই ভেঙেছো, তাহলে স্প্রিংফিল্ডে যে ওই সিন্ধুক ভাঙার ঘটনাটার জন্য তোমাকে জেলে পোড়া হলো, তাহলে কেন সেটা হলো? তোমাকেই কেন জেলে পোড়া হলো? Was it because you wouldn't prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? আচ্ছা, তাহলে এর কারণ কি সমাজের উঁচু শ্রেণীর কোনো মানুষের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো প্রমাণ দিলে না বা আর্জি জানালে না?
দেখো এখানে কয়েকটা ওয়ার্ড আমি তোমাদেরকে বলে রাখতে চাই, যেমন অ্যালিবাই। অ্যালিবাই বলে একটা ওয়ার্ড আছে, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ওয়ার্ডটা এত ছোট হলে কি হবে, তার মানেটা অনেক বড়। অ্যালিবাই কথাটার মানে হলো যে অপরাধের সময় অভিযুক্ত ব্যক্তি যে ওই স্থানে উপস্থিত ছিলেন না এরকম দাবি জানানো বা আর্জি করা। কি বললাম, যে যখন ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা ঘটেছিল তখন যিনি অভিযুক্ত তিনি দাবি করবেন যে আমি তখন ওই ঘটনাস্থলে উপস্থিতই ছিলাম না। এটাকে বলা হয় অ্যালিবি দেওয়া। কম্প্রোমাইজিং মানে হচ্ছে আপোষ করা, ঠিক আছে। আর এক্সট্রিমলি হাইটোন সোসাইটি অর্থাৎ সমাজের অত্যন্ত উঁচু স্তরের কোনো একজন ব্যক্তির বিরাগ ভাজন হবে এই আশঙ্কায় তুমি কি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দাওনি, বা তুমি এরকম কোনো দাবি জানাওনি যে তুমি ওই ঘটনা ঘটার সময় ওই স্থানে ছিলেই না, এই কারণেই কি তোমাকে তাহলে জেলে ভরা হলো? Or was it simply a case of a mean old jury that had it in for you? নাকি এটা সাধারণভাবে কোনো একজন নীচ মনস্ক ওল্ড জুরি বা নির্ণায়ক সভা যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তোমাকে দোষী বানিয়ে সাজা দিয়েছে? মানে ওয়ার্ডেন ওকে বোঝাতে চাইছে, হ্যাঁ সত্যি আমি বুঝতে পারছি তুমি কোনোদিন জীবনে সিন্ধুক ভাঙনি, তাহলে তোমাকে কি জন্য জেলে ভরা হলো, তার কারণ কি এইগুলো দিয়ে ওয়ার্ডেন নিজের থেকেই দুটো প্রবাবল কারণ দেখালেন। আশা করি তোমরা কারণগুলো বুঝতে পেরেছো। প্রথম কারণটা বলেছিল যে তুমি কি সমাজের উঁচু স্তরের কোনো ব্যক্তির বিরাগ ভাজন হয়ে যাবে এই ভয়ে নিজে যে নিরপরাধ এর কোনো দাবি জানাওনি বা এর পক্ষে কোনো প্রমাণ দাওনি, আর নাকি এটা কোনো নীচ মনস্ক বৃদ্ধ কোনো জুরির কাজ যে তোমাকে দোষী বানিয়ে সাজা দিয়েছে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। সবসময় তোমাদের মতো নিরপরাধ ব্যক্তিরাই কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হয়। মানে তোমরা কিন্তু দোষ করো না, কিন্তু তাও কেউ তোমাদের প্রতি মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে ভরে। এই সমস্ত কথাগুলো শোনার পরেও জিমি কি বলছে, মি সে জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি তখনও নিপাট ভালো মানুষের মতো একটা ভান করে বা সাধু তার মতো একটা ভান করে জিজ্ঞাসা করছে, আমাকে বলছেন এই কথাগুলো আমি? ওয়াই ওয়ার্ডেন, কেন কারাধ্যক্ষ মহাশয়? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আরে আমি তো আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। তার মানে এখানে জিমি ওয়ার্ডেনের সঙ্গে কি বলবো, মানে এক কথায় ইয়ার্কি টাইপের একটা করছেন, তাই না? মানে ওয়ার্ডেন নিজেও জানেন যে জিমি কিরকম ক্যারেক্টার এবং জিমিও জানে যে সে নিজে কিরকম ক্যারেক্টার। তার মানে এখানে দুজনকার মধ্যে কিন্তু একটা হিউমরাস একটা কথোপকথন চলছে, একটা হাস্যরস এর প্রকাশ ঘটছে, যেমনটা আমরা পেয়েছিলাম যে এই গল্পটার মধ্যে আমরা হিউমর পাবো। তারপরে কি বলেছে দেখো, টেক হিম ব্যাক ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন। ক্রোনিন, একে ফিরিয়ে নিয়ে যাও, মানে আবার ওকে ওর জেলের মধ্যে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং ওকে বাইরে যাবার পোশাক পরিয়ে তৈরি করে রেখো। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় ওর ওই জেলের তালাটা খুলে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে আমার অফিসের সামনে নিয়ে আসবে। দেখো এখানে একটা ওয়ার্ড আছে বুলপেন। বুলপেনটা কিন্তু একটা বাস্কেটবল খেলায় ইউজ করা হয় এই টার্মটা, মানে যেখানে ওই বল থ্রোয়ার্সরা যেখানে প্র্যাকটিস করে ওই জায়গাটাকে প্রবাবলি বুলপেন বলা হয়। তবে এখানে কিন্তু ওই ওয়ার্ডেনের অফিসটাকে বুলপেন হিসেবে রেফার করা হয়েছে। তো ওয়ার্ডেন ওই গার্ডকে ইনস্ট্রাকশন দিলেন কি, যে একে কাল সকাল 7টার সময় এর জেলের তালাটা খুলে আমার বুলপেনেতে বা আমার যে অফিস সেই অফিসে নিয়ে আসবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন, আমার উপদেশগুলো একটু ভেবে দেখলে ভালো করতে। মানে ওয়ার্ডেন আবারও একবার জিমিকে মনে করিয়ে দিল যে সে যেন একটু ভালো হওয়ার চেষ্টা করে। At a 7:15 on the next morning, পরের দিন সকাল ঠিক 7:15 সময় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি ওয়ার্ডেন বা কারাধ্যক্ষের বাইরের অফিসের সামনে এসে দাঁড়ালো। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the steep squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. He had on a suit, তার গায়ে ছিল এমন একটা জামা
অফ দ্য ভিলেনাসলি ফিটিং, যেটা অত্যন্ত বেখাপ্পা ঢিলে ঢালা হয়ে তার গায়ের মধ্যে বসেছিল। মানে তার ঠিক গায়ের সাইজের বা গায়ের মাপের জামাটা নয়, অত্যন্ত ঢিলে ঢালা, যেমন করে ভিলেনরা ঢিলে ঢালা পোশাক পরে, সেরকম একটা বেখাপ্পা রকমের জামা সে গায়ে পড়েছিল, যেটা রেডিমেড ক্লোথস দিয়ে বানানো। অ্যান্ড দ্য পেয়ার অফ দ্য স্টিপ স্কুয়েকি শুজ, তার পায়ে ছিল একজোড়া শক্ত, যেটা পরলে ক্যাচ ক্যাচ শব্দ হবে এরকম একজোড়া জুতো। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস, যা কিনা এই রাজ্য ফার্নিশ করে, এখানে ফার্নিশ করে মানে প্রদান করে কাদেরকে? টু ইটস ডিসচার্জ, মানে মুক্তিপ্রাপ্ত, কম্পালসরি গেস্ট, বাধ্যতামূলক অতিথিদেরকে। এখানে দেখো এই সমস্ত কয়েদিদেরকে বলা হচ্ছে কম্পালসারি গেস্ট, মানে বাধ্যতামূলক অতিথি, মানে যারা স্পেশাল কোনো কারণে আগেই ছাড়া পেয়ে যায় তাদেরকে এখানে বলা হচ্ছে কম্পালসারি গেস্ট। তাহলে স্টেট কিন্তু এই সমস্ত কম্পালসারি গেস্টদেরকে, যারা তাদের সময়ের আগেই জেল থেকে ছাড়া পেয়ে যায়, তাদের জন্য এই সমস্ত জিনিসের বন্দোবস্ত করে থাকে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট, ওই জেলখানার যে কেরানি বা ক্লার্ক, তিনি জিমির হাতে একটা রেলের টিকিট ধরিয়ে দিলেন। অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 একটা বিল বা নোট ধরিয়ে দিলেন। উইথ হুইচ, যা দিয়ে, অর্থাৎ এই দুটো জিনিস দিয়ে, ওই একটা রেল রোড টিকিট এবং একটা $5 নোট, এই দুটো দিয়ে দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। ল এক্সপেক্টেড, আইন আশা করে যে ওই ব্যক্তিটি একজন সুনাগরিক হয়ে উঠবে এবং সমৃদ্ধির পথে নিজেকে নিয়ে যাবে এবং নিজেকে রিহ্যাবিলিটেট করবে, অর্থাৎ পুনর্বাসন করতে সক্ষম হবে। রিহ্যাবিলিটেট কথাটা মনে হচ্ছে পুনর্বাসন করা বা নিজেকে পুনরায় প্রতিষ্ঠা করা সমাজে। এই টাকাটা দিয়ে ল আশা করছে যে ওই ব্যক্তিটি একজন গুড সিটিজেন হয়ে উঠবে, একজন সুনাগরিক হয়ে উঠবে, লাইফে প্রসপার করবে এবং নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় না, তাই না? 90% কেসে তারা এইভাবে শুধরে যায় বলে আমার মনে হয় না, যদিও সরকার আশা করে এটা। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগার বা চুরুট দিলেন। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে করমর্দন করলেন। ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন যার মানে নাম্বার হলো 9762, কয়েদি নাম্বার, ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, তার নামটা বইয়েতে বা ওই জেলখানার খাতাতে নথিভুক্ত হয়ে গেল এবং তার নামের পাশে কি লেখা হলো? পার্ডন বাই গভর্নর, যে গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। এই কয়েদিটি গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড ইনটু দ্য সানশাইন, এবং তারপর মিস্টার জিমি ভ্যালেন্টাইন ওই রোদ ঝলমলে আকাশের নিচ দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন। Disregarding the songs of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. Disregarding অর্থাৎ উপেক্ষা করে, অবহেলা করে, কিগুলোকে? দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, আন্দোলিত হতে থাকা সবুজ গাছ, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের সুগন্ধ, এই সব কিছুকে উপেক্ষা করে গিয়ে জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, জিমি একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর দিকে সোজা এগিয়ে গেলেন। তাহলে এখান থেকে আমরা জিমির আর একটা ক্যারেক্টারিস্টিক পাচ্ছি, বা তার ক্যারেক্টারের আর একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, যে তার মধ্যে কিন্তু খুব একটা বেশি রোম্যান্টিসিজম নেই, তাই না? আমরা যারা নেচার লাভার্স, তারা কিন্তু এই জিনিসগুলো দেখলে আমাদের মন অনেকটা হলেই আকর্ষিত হতো। এই যে পাখিদের গান, আন্দোলিত হতে থাকা সবুজ গাছপালা, এগুলো দেখলে আমাদের মন কিন্তু টানে। কিন্তু জিমির মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই, রোম্যান্টিসিজম নেই। সে একদম এই সমস্ত কিছুকে উপেক্ষা করে সোজা চলে গেল একটা রেস্টুরেন্টের দিকে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of wine, followed by a cigar, a great better than the one the warden had given him. কি বলছে? There, অর্থাৎ সেই রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে গিয়ে he tasted the first sweet joys of liberty, সে লিবার্টি অর্থাৎ স্বাধীনতার প্রথম মিষ্টি আনন্দটা উপভোগ করেছিল। in the shape of a broiled chicken, একটা ঝলসানো মুরগি, and a bottle of white wine, এবং এক বোতল সাদা ওয়াইন খাওয়ার মধ্য দিয়ে,
followed by a cigar, যার পর সে একটা সিগার বা চুরুট ধরিয়েছিল, a great better than the one the warden had given him, এবং যে চুরুটটা সেই ওয়ার্ডেনের দেওয়া চুরুটের থেকে অনেক উন্নত মানের, অনেক অনেক গুণমান বিশিষ্ট একটা সিগার সে নিজে থেকে কিন্তু এবার ধরালো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিমি কিরকম লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত, তাই না? সে তার স্বাধীনতার প্রথম আনন্দটা বা জয় মিষ্টি আনন্দ উপভোগ করছে ব্রয়েল চিকেন এবং ওয়াইন দিয়ে। তারপরে কি বলেছে, ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিডেড লেজারলি, সে অত্যন্ত মানে হেলতে দুলতে ক্লান্তি ভরে এগিয়ে গেল ইনটু দ্য ডিপো, এখানে ডিপো মনে হচ্ছে রেল স্টেশনের দিকে। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, সে দরজার পাশে বসে থাকা একজন অন্ধ ম্যান বা একটা অন্ধ লোকের টুপির মধ্যে একটা সিকি ছুঁড়ে দিল। এই যে টসটা কোয়ার্টার, টস মনে হচ্ছে এখানে থ্রিউ, আর কোয়ার্টার মনে হচ্ছে একটা সিকি। একজন অন্ধ ব্যক্তি যে তার সামনে একটা টুপি নিয়ে ধরে বসেছিল, মানে ভিক্ষা করছিল, তার টুপির মধ্যে একটা সিকি ছুঁড়ে দিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তারপর সে তার ট্রেনে উঠে পড়ল। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা পর সে ওই স্টেট লাইন অর্থাৎ প্রদেশের সীমান্তবর্তী জায়গায় একটা ছোট্ট শহরে নামলো। 3 ঘন্টা ট্রেনে যাওয়ার পর স্টেট লাইনের কাছের একটা ছোট্ট শহরে এসে নেমে পড়ল। He went to the cafe of one Mike Dolan. সে একজন জনৈক ব্যক্তি যার নাম মাইক ডোলান, তার ক্যাফে বা রেস্তোরাঁতে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং ওই মাইক বা মাইক ডোলানের সঙ্গে কিন্তু করমর্দন করলো। হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার, যে কিন্তু তার ওই বারের পিছনে একা একাই ছিলেন। সরি, উই কুডন্ট মেক ইট সুনার, জিমি মি বয়, সেড মাইক। জিমিকে দেখেই মাইক বলে উঠলেন যে জিমি, আমরা দুঃখিত, আমরা এই ব্যাপারটা এর থেকে আর তাড়াতাড়ি করতে পারলাম না, বা এর থেকে আর আগে করতে পারলাম না। জিমিকে মি বয় বলছে, যেটাকে আমরা বলি মাই বয়, ঠিক আছে? মানে একটা অ্যাড্রেস করে বলছে, ভালোবাসার একটা অ্যাড্রেস করে বলছে যে আমরা এর থেকে আগে আর তোমাকে জেল থেকে বের করতে পারলাম না। মানে সে তার জন্য জিমির কাছ থেকে ক্ষমা চাইছে যে হয়তো আমাদের আরো আগে তোমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু সেটা দেরি হয়ে গেছে, আমরা পারিনি। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, কিন্তু স্প্রিংফিল্ড থেকে যে একটা প্রতিবাদ উঠেছিল, আমাদেরকে সেটাকে বাক এগেনস্ট করতে হয়েছিল, মানে বিরোধিতা করতে হয়েছিল। মানে যখন জিমির বন্ধুরা জিমির জামিনের জন্য বিভিন্ন ব্যবস্থা করছিল, তখন স্প্রিংফিল্ডের লোকেরা কিন্তু একটা প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদটাকে মুখোমুখি হতে হয়েছিল বা তার বিরোধিতা করতে হয়েছিল কিন্তু জিমির সেই সমস্ত বন্ধুদেরকে, যেমন মাইক ডোলানকে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড, এবং গভর্নর তো প্রায় একদম বেঁকে বসেছিলেন, মানে তিনিও তোমার পার্ডন লেটারে কিন্তু সাইন করতে চাইছিলেন না অত সহজে, তাই না? এত বড় একজন ক্রিমিনাল, তাকে এইভাবে ছেড়ে দিলে তো পুরো জনগণ খেপে যাবে আর কি। সেজন্য গভর্নর অনেকটা বেঁকে বসেছিলেন, তিনিও প্রায় থমকে গিয়েছিলেন, তোমার ওই যে ক্ষমাপত্রে সই করতে চাইছিলেন না, সেই জন্য এতটা দেরি হয়ে গেল। তারপর কি বলেছে, ফিলিং অল রাইট, তুমি ঠিকঠাক আছো তো, তোমার শরীর ঠিকঠাক আছে তো? ফাইন, সেড জিমি। জিমি বললো, হ্যাঁ আমি ঠিক আছি। গট মাই কি, আমার চাবিটা আছে কি তোমার কাছে? মানে আমার তালা, আমার বাড়ির যে রুমের যে তালা, তার চাবি তোমার কাছে আছে? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সে তার চাবিটা নিল এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, একদম পিছনের দিকের একটা রুমের দরজাটা গিয়ে সে কিন্তু খুলল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সবকিছুই ঠিক সেই জায়গাতেই ছিল, ঠিক যেমনটা সে ফেলে রেখে দিয়ে গিয়েছিল। অর্থাৎ সে যখন জেলে গিয়েছিল, যাওয়ার আগে সে বাড়ির যেখানে যা কিছু রেখে দিয়ে গেছিল, সেই জিনিসগুলো কিন্তু সেই জায়গাতেই রয়েছে, অ্যাজ ইট ইজ। There on the floor was still Brent Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. মেঝের ওপরে তখনও পড়েছিল সেই
পেন প্রাইসের জামার কলারের বাটনটা, যে বাটনটা কিনা ছিঁড়ে পড়েছিল যখন তারা জিমিকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করার জন্য তার উপরে বল প্রয়োগ করেছিল। সেই ইমিনেন্ট ডিটেকটিভ অর্থাৎ সেই প্রখ্যাত বা বিখ্যাত গোয়েন্দার জামার কলার থেকে ওই বোতামটা ছিঁড়ে পড়ে গিয়েছিল, কেননা তারা জিমিকে গ্রেপ্তার করার জন্য তার সঙ্গে ধস্তাধস্তি করতে হয়েছিল, তার উপরে বল প্রয়োগ করতে হয়েছিল সেই সময়। তো তখনও পর্যন্ত সেই বোতামটা কিন্তু মেঝের ওপরেই পড়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এই সময়ের মধ্যে কেউ তার রুম সার্চ করেনি বা রুমটা খোলেনি। Pulling out from the wall a folded bed বা একটা ফোল্ডিং বেড, অর্থাৎ দেওয়ালের মধ্য থেকে সে একটা ভাঁজ করা বিছানাকে টেনে বের করে আনলো। বের করে আনার পর জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, দেওয়ালের একটা প্যানেলকে সরিয়ে দিল, অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার্ড সুটকেস, এবং সেখান থেকে বের করে নিয়ে এলো একটা ধুলোয় ঢাকা সুটকেস। হি ওপেন দিস, সে ওই সুটকেসটাকে খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ ব্রাগলার্স টুল ইন দ্য ইস্ট, অ্যান্ড গেজড ফন্ডলি, অত্যন্ত পরম স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে তাকিয়ে রইল কিসের দিকে? অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ ব্রাগলার্স টুলস ইন দ্য ইস্ট, প্রাচ্যের মধ্যে সবচাইতে সুন্দর সিধেল চোরের যন্ত্রপাতির ওই সেটটার দিকে। ব্রাগলার্স মানে হচ্ছে সিধেল চোর, সিধেল চোরের যন্ত্রপাতির ওই সুন্দর সেটটার দিকে সে অত্যন্ত পরম স্নেহের সঙ্গে তাকিয়ে রইল, কারণ এটা তার অত্যন্ত একটা মানে কি বলবো ব্যক্তিগত জিনিস, ভালোবাসার একটা জিনিস। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একটা সব দিক থেকে সম্পূর্ণ একটা সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যার প্রত্যেকটা যন্ত্রপাতি তৈরি হয়েছিল বিশেষ রকমের শক্তিশালী বা শক্ত এবং জং নিরোধক স্টিল দিয়ে, প্রত্যেকটা যন্ত্রপাতি। তার লেটেস্ট ডিজাইনস, তার মধ্যে ছিল একদম সাম্প্রতিক কালের বিভিন্ন ডিজাইনের কি কি না ড্রিলস, ড্রিলস মানে হচ্ছে তুরপুন যেটা দিয়ে ফুটো করা হয়, পাঞ্চেস এটাও হচ্ছে ছিদ্র করবার এক প্রকার যন্ত্র, ব্রেসেস অ্যান্ড বিটস তুরপুন ঘোরাবার যন্ত্র, জিমিজ ছোট ধাতুর শাবল, ক্ল্যাম্পস সাঁড়াশি জাতীয় একটা যন্ত্র, অ্যান্ড অগার্স, অগার্স হলো এক ধরনের বড় তুরপুন বা ফুটো করার যন্ত্র। তাহলে এইগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে তোমাদেরকে যে জিমির সেই সুটকেসের মধ্যে কি কি যন্ত্রগুলো ছিল না, ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিজ, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, উইথ 2 or 3 নোভেলটিস। তার মধ্যে আবার দু তিনটে ছিল খুবই অভিনব নতুন ধরনের, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, কারণ এগুলো জিমি নিজে আবিষ্কার করেছিল, ইন হুইচ হি টুক প্রাইড, এবং যেগুলোর জন্য সে নিজের মনে মনে খুব অহংকার করত, গর্ববোধ করতো, যেগুলো আমার আবিষ্কার করা যন্ত্র। Over $900 they had cost him to have made it. তাকে $900 বেশি টাকা খরচ করতে হয়েছিল এই যন্ত্রপাতিগুলোকে বানাতে। অ্যাট ড্যাশ, কোথা থেকে সে বানিয়েছিল সেই জায়গাটার নাম কিন্তু লেখক ইচ্ছাকৃতভাবে এখানে মেনশন করেননি, কারণ আমরা যদি সেই জায়গাটার নামটা জেনে যাই, পুলিশকে ইনফর্ম করি, তাহলে হয়তো সেই জায়গাটা পুলিশ রেড করবে। এরকম একটা হিউমারাস একটা ব্যাপার তৈরি করার জন্য লেখক কিন্তু ইন্টেনশনালি এখানে অ্যাট বলে ছেড়ে দিয়েছেন, জায়গার নামটা বা দ্য নেম অফ দ্য প্লেস তিনি মেনশন করেননি। তারপরে বলছেন এ প্লেস, এটা এমন একটা জায়গা হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, সেখানে তারা এই সমস্ত প্রফেশন অর্থাৎ এই সিধেল চোরের প্রফেশনের জন্যই ওই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে থাকেন। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা মধ্যে জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, জিমি আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং সেই রেস্তোরাঁর মধ্যে গিয়ে প্রবেশ করলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, এখন সে একটা রুচিসম্মত এবং বেশ গায়ের সঙ্গে মানানসই বা বেশ ফিটিং হয় এরকম একটা জামা কাপড় পরে নেমে এলো, একটা জামা পরে নেমে এলো। অর্থাৎ সে ওই যে প্রিজন থেকে, জেলখানা থেকে যে ড্রেস পেয়েছিল সেই ড্রেসটা সে কিন্তু চেঞ্জ করে এখন একটা বেশ রুচিসম্মত ওয়েল ফিটিং ড্রেস পরে নিচে নেমে এসছে। অ্যান্ড ক্যারিড ইজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং সে তার হাতে তখন ধরে আছে তার সেই সুটকেসটা যেটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গট এনিথিং অন, অর্থাৎ কিছু চাকরি টাকরি বা কোনো কাজ টাজ পেলে? আস্কড মাইক ডোলান, মাইক ডোলান জিজ্ঞেস করছে জিমিকে যে কোনো কাজ টাজ পেলে বা কাজ টাজের কথা কিছু ভাবলে কি? জেনিয়ালি জিজ্ঞেস করলো, জেনিয়ালি মানে হচ্ছে
অত্যন্ত আন্তরিকভাবে সহৃদয়ভাবে জিজ্ঞেস করলো, বন্ধুকে জিজ্ঞেস করছে। দেখো তার সঙ্গেও জিমি কেমন একটা মানে কি বলবো, একটা সেই ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস নিপাট ভালো মানুষের একটা অভিনয় করছে। মি সেড জিমি ইন আ পাজল টোন। জিমি যেন মানে অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়ে, হতবম্ব হয়ে গিয়ে, আমরা যে স্বরে কথা বলি সেরকম একটা স্বরে উত্তর দিচ্ছে যে আমাকে বলছো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতেই পারছি না। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. আরে আমি তো ওই নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, তার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। তার মানে তার সঙ্গেও মানে তার বন্ধুকেও জিমি কিন্তু তার এক্স্যাক্ট যে প্ল্যানটা সেটা বলছে না, তাকেও একটা কিন্তু মানে হেয়ালি মার্কা কথা বলছে। This statement delighted Mike too much and explained that Jimmy had to take a seltzer and milk on the spot. জিমির এই স্টেটমেন্ট বা মন্তব্যটা মাইককে এতটাই আনন্দিত করেছিল যে জিমিকে ওখানে দাঁড়িয়েই, ওই স্থানে দাঁড়িয়েই একটা সোডা জাতীয় পানীয়, ওই যে সেলচার হচ্ছে একটা সোডা জাতীয় পানীয়, এবং দুধ পান করতে হলো। তার মানে মাইক প্রবাবলি তাকে অফার করলো, আনন্দিত হয়ে, তার এই হিউমরেতে আনন্দিত হয়ে, তার এই হাস্যরস তার দ্বারা আনন্দিত হয়ে মাইক তাকে অফার করেছিল সেলচার অ্যান্ড মিল্ক। He never touched hard drinks. দেখো জিমি এদিকে খারাপ হতে পারে, সিভিল চোর হতে পারে, কিন্তু সে কিন্তু কখনো হার্ড ড্রিঙ্কস অর্থাৎ অ্যালকোহলিক ড্রিঙ্কস, এক প্রকারের যেটাকে আমরা বলতে পারি মদ, তা কিন্তু জিমি কখনো স্পর্শ করে না। সবসময় সফট ড্রিঙ্কস খায়, সোডা জাতীয় পানীয়। A week after the release of Valentine 9762, অর্থাৎ ভ্যালেন্টাইন্স এর কয়েদি নম্বর ছিল 9762, তার মুক্তি পাবার ঠিক এক সপ্তাহ পর there was a neat job, একটা নিখুঁত ঘটনা ঘটল, অবসেপ ব্রাগলারি অর্থাৎ শিথিল চুরির, ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড শহরে একটা অত্যন্ত নিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত একটা সিন্ধুক ভাঙা বা শিথিল চুরির ঘটনা ঘটে গেল। উইথ নো ক্লু টু দ্য অথর, এবং যে ঘটনার কোনো ক্লু বা সূত্র, ক্লু কথা বলছি, সূত্র ছিল না কাদের কাছে, না টু দ্য অথর অর্থাৎ যারা সেই সিন্ধুকের মালিক, তাদের কাছে কিন্তু কোনো সূত্রই ছিল না যে কে এই কাজটা করতে পারে। A scant $800 was all that was secured. খুব সামান্য পরিমাণ টাকা, যা হলো $800, সেটাই কেবলমাত্র কিন্তু সুরক্ষিত ছিল। সেই সিন্ধুকের বেশিরভাগ টাকাটাই কিন্তু বেরিয়ে গিয়েছিল বা নিয়ে চলে গিয়েছিল, কেবলমাত্র $800 মতো অতি সামান্য টাকা পয়সায় কিন্তু সুরক্ষিত ছিল। 2 weeks after that, এটার এই ঘটনাটা 2 সপ্তাহ পরে, a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched. 2 সপ্তাহ পরে একটা পেটেন্টেড অর্থাৎ সত্যপ্রাপ্ত ইমপ্রুভড, বেশ উন্নত মানের ব্রাগলার প্রুফ সেফ, শিথিল চোরের থেকে মানে নিরোধক, শিথিল চোর নিরোধক একটা সিন্ধুক লোগানস্পোর্টে ওয়াজ ওপেন্ড অর্থাৎ খুলে গিয়েছিল, বা সেখান থেকে শিথিল চুরির কাজটা ঘটে গিয়েছিল। লাইক এ চিজ, ঠিক যেমন করে আমরা ছুরি দিয়ে অতি সহজে পনির কাটি, সেভাবেই কিন্তু ওই চোর ওই সিন্ধুকটাকে কেটে ফেলেছিল, এবং টু দ্য টিউন অফ $1,500, এবং সেখান থেকে প্রায় $1,500 মতো টাকা কিন্তু সেই চোর নিয়ে চলে গিয়েছিল। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, এবং সেখানে প্রয়োজনীয় দলিলপত্র এবং যে রূপো ছিল সেগুলোতে কিন্তু কোনো হাত পড়েনি, অর্থাৎ সেগুলো কিন্তু চোর নিয়ে যায়নি। That began to interest the rogue catchers. আর এই ঘটনাগুলো, পরপর ঘটে যাওয়া দুটো ঘটনাগুলো ইন্টারেস্টেড করে তুলেছিল, অর্থাৎ আগ্রহী করে তুলেছিল যারা রোগ ক্যাচার্স, যারা বদমাশদেরকে পাকড়াও করে বা যারা চোর ধরে, তাদের ইন্টারেস্টকে কিন্তু বিগ্রহ করতে শুরু করেছিল, তাই না? বারবার যদি চুরির ঘটনা ঘটে তাহলে তো চোর, এবারে পুলিশকে একটু সচেতন হতেই হবে। Then an old-fashioned bank safe in Jefferson City became active. তারপর জেফারসন সিটির একটা ব্যাংকের পুরনো আদলের একটা শেপ বা সিন্ধুক
সক্রিয় হয়ে উঠলো নিজে নিজেই, বিকেম অ্যাক্টিভ, নিজে নিজে সক্রিয় হয়ে উঠেছিল, অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার অ্যান ইরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, এবং সেই সিন্ধুকের গহ্বর থেকে $5,000 নোট উদ্গীরিত হয়ে গেল বা নির্গত হলো। দেখো, ক্র্যাটার মনে হচ্ছে মুখ, আগ্নেয়গিরির যে জ্বালামুখ থাকে যেখান থেকে লাভা বেরিয়ে আসে, লাভা ইরাপশন হয়, তাহলে এখানে ওই সিন্ধুকটাকে তুলনা করা হয়েছে একটা আগ্নেয়গিরির মুখের সঙ্গে। যেমন করে আগ্নেয়গিরির মুখ থেকে লাভা উদ্গীরণ হয়, সেরকম ঠিক সেরকম ভাবেই ওই সিন্ধুকের মুখ থেকে যেন $5,000 নোট উদ্গীরিত হয়েছিল বা নির্গত হয়েছিল। মানে নিজে নিজে কি আর সিন্ধুক থেকে টাকা উদ্গীরণ হয়? এখানেও দেখো একটা হিউমারের টাচ আছে। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. এই ক্ষতির পরিমাণটা এবার যথেষ্ট হয়ে গেল, এবার যথেষ্ট ক্ষতি হলো, $5,000 চলে গেল একটা ব্যাংক থেকে। তো এর ফলে এই বিষয়টাকে এবার বেন প্রাইসের মতো ডিটেকটিভের তত্ত্বাবধানে নিয়ে আসার প্রয়োজন হয়ে পড়লো, যে এটা ছোট ছোট মানে পুলিশ টুলিশ দ্বারা এই ব্যাপারটাকে সলভ করা যাবে না। আমাদের যেমন হয় মানে বড় কোনো ঘটনা ঘটলে সেটা সিবিআইকে তদন্ত দেওয়া হয়, ইডিকে তদন্ত করতে দেওয়া হয়, সেরকম এই ঘটনার দায়িত্ব এবার বেন প্রাইসকে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ল। বাই কম্পেয়ারিং নোটস, এখানে নোটস মানে কিন্তু টাকার নোট নয়, এখানে নোটস মানে হচ্ছে তথ্য প্রমাণ আর কি, বা যেভাবে কাজকর্মগুলো হয়েছে, যেভাবে ছিনতাইয়ের কাজ হয়েছে, সেগুলোর মধ্যে একটা তুলনা করে এ রিমার্কেবল সিমিলারিটি, একটা উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া গেল ইন দ্য মেথডস অফ দ্য ব্রাগলারিজ ওয়াজ নোটিসড। অর্থাৎ ওই চুরির যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কিন্তু একটা বিশেষ রকমের সাদৃশ্য খুঁজে পাওয়া গেল ওই সব কিছু বিচার বিবেচনা করে বা তুলনা করে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ। বেন প্রাইস ওই ঘটনাস্থল যেখানে চুরি হয়েছে সেই জায়গাটা গিয়ে তদন্ত করলেন, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা তো ওই ড্যান্ডি অর্থাৎ শৌখিন বা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনেরই স্বাক্ষর বলে মনে হচ্ছে। স্বাক্ষর মানে তার হাতের কাজ, তাই না? হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার তার কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, ওই কম্বিনেশন নবটার দিকে তাকিয়ে দেখো, জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিস ইন ওয়েট ওয়েদার। ঠিক যেমন করে ভিজে মাটি থেকে সহজে আমরা মূলো তুলে নিই, ঠিক সেরকম সহজভাবেই সে ওই কম্বিনেশন নবটাকে জার্কড আউট করেছে, অর্থাৎ মানে তুলে নিয়েছে আর কি, জার্কড আউট করে নিয়েছে, হিচড়ে তুলে নিয়ে এসছে। তাহলে এখানেও একটা সিমিলারিটি আমরা পেলাম, যে ভিজে মাটি থেকে যেমন করে র্যাডিস বা মূলো তোলা হয়, ঠিক সেইভাবেই সহজে, অতি সহজে কিন্তু কম্বিনেশন নবটাকে হ্যাচকা মেরে তুলে নিয়েছে। He has got the only clamps that can do it. একমাত্র জিমির কাছেই ওই সাঁড়াশি জাতীয় যন্ত্রটা আছে যেটা দিয়ে এই কাজটা করা যেতে পারে। And look how clean those tremblers were punched out. এবং দেখো কত ক্লিনলি, কত পরিষ্কারভাবে ওই ট্রাম্বলার্স বা হুড়কোগুলোকে বা কবজাগুলোকে ফুটো করে অকেজো করা হয়েছে, পাঞ্চড আউট করা হয়েছে, মানে ফুটো করে অকেজো করে দেওয়া হয়েছে কত ইজিলি। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমিকে কখনোই একটার বেশি দুটো সিন্ধুকের গায়ে ফুটো করতে হয় না। ইয়েস, হ্যাঁ, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। আমার তো মনে হচ্ছে যে আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই দরকার, মানে তাকেই আমাকে ধরতে হবে, সেই এই সমস্ত কাজগুলো ঘটিয়েছে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইথাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলসনেস। সে যখন পরের বার তার জেল খাটবে, তখন কিন্তু সেটা খুব একটা স্বল্প মেয়াদের জন্য খাটবে না, বা সাক্ষ্য প্রমাণ কি বলবো বা ক্ষমা প্রদর্শনের মতো বোকামি আর কিন্তু হবে না। অর্থাৎ দেখো, আমরা দেখলাম যে জিমিকে কিন্তু খুব অল্প সময়ের জন্য জেল খাটতে হয়, অল্প মেয়াদের জন্য, এবং বারবার তাকে গভর্নরকে ক্ষমা করে দিতে হয়।
তাই বলছে যে এবার যখন সে জেলের ঘানি টানবে তখন আর স্বল্পকালের মেয়াদের জন্য বা ক্ষমা প্রদর্শনের মতো এই বোকামিগুলো আর হবে না, অর্থাৎ তার এগেনস্টে এবারে খুব বড় সড়ো চার্জ দেওয়া হবে যাতে করে কিন্তু সে সহজে না জেল থেকে বেরোতে পারে। তো আজকে গল্পটা এতদূর পর্যন্তই পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে পড়ব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি মনে হয়েছে যে ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করবে, এবং যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, স্টে টিউনড অ্যান্ড স্টে সেফ।